দুপুর গড়িয়ে বিকেলে সবাই দুপুরের খাবার খেয়ে রেস্ট করছে। আরস মৌকে ডেকে নিয়ে ঘরের দরজা লক করলো। মৌ সন্দিহান ভাবে আরসের দিকে তাকিয়ে বলে, কি সমস্যা? দিন দুপুরে ঘরের দরজা লক করছেন যে? খুলুন বলছি, মানুষ কি ভাববে? আরস বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে, মৌয়ের দিকে তাকিয়ে। মেয়েটা নিছকে একটা বাচ্চা মেয়ে, কোনো ইগো বলে কিচ্ছু নেই। থাকলে তার সাথে যে ব্যবহারটা করা হয়েছে, গাল নাক মুখ ফুলিয়ে কান্নাকাটি করত, বা আমার উপর এক আকাশ সমান অভিমান নিয়ে বসে থাকতো, বা রেগে থাকতো, তার মাঝে কিছুই নেই কেন? মেয়েটা বড়ই পাগলি টাইপের। এমন মেয়েরা সবসময় ভালো মনের হয়, আর ছেলেরা চট করেই এদের দুষ্টুমির প্রেমে পড়ে যায়। মেয়েটার চোখে মুখে কি ভীষণ মায়া! এসব ভাবতে ভাবতে আরস যেন কোথায় হারিয়ে গেছে। আর এই সুযোগে মৌ ঘরের দরজা খুলে ঘর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। আরস সাথে সাথে হাতটা টেনে ধরে দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়ায়। মৌয়ের হাত ভর্তি চুড়িগুলো ঝনঝন করে বাজছে। মৌ নার্ভাস হওয়ার জন্য বারবার জিভ দিয়ে নিজের ঠোঁট ভেজাচ্ছে। আরস পূর্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে মৌয়ের ঠোঁটের দিকে। মৌ ব্যাপারটা বুঝতে পেরে আরসকে বলে, এইভাবে হাত ধরে রেখেছেন, কি সমস্যা আপনার? এই যে মিস বউ, সরি মৌ, সারাদিন আমার সমস্যা না খুঁজে নিজের সমস্যা খোঁজো, তাহলেই বুঝতে পারবা। পেতনিদের মতন নতুন বউ সারা বাড়ি পায়চারি করে বেড়াচ্ছ কেন? কোথায় একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে বসে থাকবে ঘরের এক কোণে, তা না, ডাকাডাকি করে বেড়ানো লাগছে। এই যে ছাড়ুন বলছি, আমার ওসব লজ্জা টজ্জা কিছু নেই। এই বাড়ির সবাই খুব ভালো, তাই আমার লজ্জা লাগছে না। সবার মাঝে কি আমিও আছি? না, আপনি তো আস্ত একটা কি বিশ্রীভাবে আমাকে অপমান করেছেন, কিচ্ছু ভুলিনি। রাগও আছে তোমার? নেই মানে? আপনি জানেন না তাই আমার অনেক রাগ। এতটুকু পিচ্চি মানুষের রাগ কোথায় থাকে? শুনুন, দেখতে পিচ্চি লাগলেও আমি অতটা পিচ্চি না, যেমন ভাবছেন তেমন না। তাই না? দেখুন, কি বলতে ডেকেছেন তাই বলেন। কি ব্যাপার, বাঘিনী কাল যেভাবে ধমকাচ্ছিলে, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। আজ তাহলে এমন দুর্বল কেন? সামান্য হাত ধরেছি এতেই, আর অন্য কিছু করলে তো খুঁজেও পাওয়া যাবে না। দেখুন, আমি ঝগড়া করতে পারি, আমার সাথে ঝগড়াতে কেউ করতে পারবে না। পারলে হাত ছেড়ে মুখে চালান, দেখবো কে যেতে। আরস হাত ছেড়ে দিয়ে মৌয়ের ঠোঁট নিচের আয়ত্তে নিয়ে নিল। দেওয়ালে আটকে গিয়েছে মৌ, সামনে আরস, সামনে পিছনে কোথাও যেতে পারছে না। আরস ঠোঁট আটকে রেখেছে, মৌ কথা বলতে পারছে না। বেশ কয়েক মিনিট পর ছাড়ল। মৌ ঠোঁট মুছতে মুছতে থুতু ফেলতে ফেলতে বলে, এই বিশ্রী মানুষটা, আপনি এটা কি করলেন? আপনার গায়ে বমি করে দেব। আমি কি বমি দিয়েছি? তোমাকে যা দিয়েছি তাই ব্যাগ দাও। আপনি আমার সাথে এই বিশ্রী কাজটা কেন করলেন আগে সেটা বলুন। অদ্ভুত, নিজেই তো বললে মুখ চালাতে, তাই চালিয়ে দেখালাম। আমি কি ওভাবে বলেছি নাকি? ঝগড়া করতে বলেছি বলেই মৌ রাগে কটমট করে রুম থেকে বেরিয়ে যেতে গেলে আরস আবার হাত টেনে ধরে, বলে, যেটা বলতে ডাকা সেটা শুনবে না? আবার কি বলবেন? এসো বিছানায় বসো, নিরিবিলিতে বলতে হবে কথাটা। আরস মৌয়ের হাত ধরে বলে, মৌ, আমি জীবনে মিথ্যে কথা বলি না, কোনো দুই নাম্বারিও করিনি কারোর সাথে। বিয়ের আসরে যেটা করেছি ভুল করেছি, ক্ষমা করার মালিক তুমি। আমি মাথা নত করছি যে আমার ভুল হয়েছে। কিন্তু মৌ, আমি যে একটা মেয়েকে দেখেছি সেটা সত্য ছিল। মেয়েটা হুবহু তোমার মতো কিভাবে হতে পারে? কিছু তো কাহিনী আছেই। আমি চাইছি মেয়েটার সাথে দেখা করতে, আর তুমিও দেখা করো। তুমি নিজের চোখে দেখো, কে এই মেয়ে মানুষ হঠাৎ তোমাকেই ভাববে। তোমার গায়ে এই কলঙ্ক লেগে থাকুক আমি সেটা মোটেও চাইছি না। আজ রাতে আমার সাথে যাবে? মেয়েটাকে ভাড়া করা হয়েছে। আসলে আমার বিয়ের আসরে রেগে যাওয়ার কারণও ছিল। আমি হঠাৎ ধাক্কা খেয়েছিলাম, বন্ধুদের সাথে রাত কাটানো মেয়ে কিভাবে আমার বউ হবে? আরস, আপনি এত ভাবছেন কেন? আপনার কোনো ভুল ছিল না। একটা সুস্থ মানুষ যেটা করে আপনিও সেটাই করেছেন। বিয়ের আগের দিন আপনার বোন আপনার সম্পর্কে অনেক কিছুই বলেছিল। আমি তখনই শিওর ছিলাম বিয়ে করলে আপনাকেই করব। আপনি কতটা ভালো মানুষ তারা সব জেনেছিলাম আগেই। আমি তো আর আপনার মতো নয়, প্রেমিকা ছিল তাই আমার দিকে আগ্রহ ছিল না। এটা জেনেও গিয়েছো প্রেমিকা ছিল। এই গুরুত্বপূর্ণ নিউজটাকে দিয়েছে শুনি? আপনার বোন দিয়েছে। তোমার তো দেখছি এ বাড়িতে বিভিন্ন নিউজ চ্যানেলে সবই আছে, কোনো না কোনো খবর পড়ে নেয়। তা কি কি বলেছে? বলেছে
আমার ভাইয়ের একটা রিলেশন ছিল, ভাই তার জন্য বিশাল পাগল ছিল, কিন্তু মেয়েটা আস্ত একটা গরম খুন্তির সেঁকা দিয়ে চলে গেছে। আমার ভাই রোজ ঘুমের ওষুধ খাইতো, মাতাল হয়ে বাড়িতে ফিরতো, সারাদিন কাঁদতো, দাড়ি গোফ কাটতো না, একটা দেবদাস হয়ে গেছিল সে। এগুলো বলেছে সিরিয়াসলি? আমার এক্স আমার জন্য এখনো পাগল আছে, আমি বিয়ে করিনি তাই, আর আমাকে সেঁকা দিয়েছে। অদ্ভুত কথা সব। তাহলে বিয়ে করেননি যে? ওর চরিত্রের সমস্যা ছিল বাবা বলল, আর আমিও দেখেছিলাম ওর চরিত্রের সমস্যা। তাছাড়া আমার অতটা সিরিয়াস রিলেশন ছিল না, বিয়ে করতে চাইছিলাম কিন্তু বাবা রাজি না, তাই করিনি। আর আমার মনের মতন অতটা ছিল না। এখনো ভালোবাসেন? মোটেও না। তার সাথে যেটা ছিল ওটাকে ভালোবাসা বলা চলে না, বুঝলে মিসেস? বুঝলাম। সেদিন সন্ধ্যায় আরস মৌকে নিয়ে বেরোলো। কোথায় নিয়ে যাচ্ছে আরস সেটা জানে না। মৌ আরসের পিছু পিছু যাচ্ছে। মৌ জানতে চাইলে আরস বলে, বন্ধুর বাসায় যাচ্ছি। মৌ তো যাবেই না তার অসভ্য বন্ধুদের বাসায়। আরস বলে, তোমাকে অবাক করা একটা জিনিস দেখাবো, আগে চলো, না গেলে বুঝবে না। মৌ আরসের পিছু পিছু রওনা হলো। মৌ বায়না ধরলো সে খালি পায়ে হাঁটবে, তার অনেক দিনের শখ রাস্তায় খালি পায়ে হাঁটবে, তাও রোড দিয়ে। রোড লাইটের আলোতে রাস্তা চকচক করছে। শহরের বিভিন্ন মানুষের মাঝে খোলা আকাশের নিচে হাঁটছে আরস আর মৌ। মৌ মাঝে মাঝে লাফ দিয়ে রাস্তার পাশে লাগানো বিভিন্ন ফুল গাছ থেকে ফুলের ছেঁড়ার চেষ্টা করছে। বারবার ব্যর্থ হওয়ায় আরস মৌকে উঁচু করে ধরলো। মৌকে উঁচু করে ধরার সময় পেট থেকে শাড়ি সরে যায়। আরস দুষ্টুমি করে পেটের ছোঁট ছুঁয়ে দেয়। মৌ লাফ দিয়ে নেমে বলে, কি হলো? আরস বলে, কি হলো? এই শুনুন, আপনাকে কি আবার মুখ চালাতে বলা হয়েছে? আরস তার প্রচণ্ড হাসি চেপে রেখে গিয়ে বলল, ওকে, মুখ অফ। নিস্তব্ধ শহরে জনমানব শূন্যহীন রাস্তা। এই রাস্তায় খুব একটা মানুষ বেশি চলাচল করে না, কোথাও কেউ নেই। পাশাপাশি হাঁটছে মৌ আর আরস। তাদের জন্য নির্দিষ্ট কোনো গন্তব্য নেই। আনমনে হেঁটে চলেছে দুজন। ঝোপঝাড়ের মাঝে জোনাক পোকাগুলো জ্বলছে আর নিভছে। রাতের এই সৌন্দর্য যেন ভোলবার মতন নয়। মাঝে মাঝে দুই একটা জোনাকি পোকা হাতে ধরে হাঁটছে মৌ। আরস মৌয়ের বাচ্চামো দেখছে আর মৌয়ের প্রতি মুগ্ধ হচ্ছে। আরস বারবার মৌয়ের প্রেমে পড়তে বাধ্য হচ্ছে। ইচ্ছে করছে মৌকে বুকের সাথে জড়িয়ে ধরতে, কিন্তু সেই সাহসটা পাচ্ছে না। হঠাৎ করে গাছের একটা ডাল ভেঙে পড়ায় মৌ ভূত ভেবে ভয়ে এসে জড়িয়ে ধরে আরসকে। এমন শক্তভাবে ধরে আরসের শার্টের বোতাম একটা ছিঁড়ে মৌয়ের হাতের মাঝে চলে গেল। আরসের শিরা উপশিরায় যেন উষ্ণ ছোঁয়া বয়ে যাচ্ছিল। মৌ চোখ বন্ধ করে পড়ে আছে আরসের বুকে। আরস নিজেই দুই হাত দিয়ে আগলে ধরে মৌকে, মাথায় হাত বুলিয়ে বলে, আমি আছি, ভূতেরাও ভয় পাবে তোমাকে ভয় দেখাতে। আমরা চলে এসছি প্রায়, ওই যে ওই নীল রঙের বিল্ডিংটাই যাব আমরা, চলো, আজ আশ্চর্য একটা জিনিস দেখবে তুমি। মৌ নিজেও জানতো না সে ঠিক কি দেখতে চলেছে। বিল্ডিংয়ে প্রবেশ করে আরস কলিং বেল চাপতেই দরজা খুলে দিল একটা মেয়ে। মৌ হুবহু তার মতন একটা মেয়ে দেখে চমকে যায়, যেন তার প্রতিচ্ছবি দেখছে। আরসও যেন মানসিক মহা তৃপ্তি পেল। আরসের বউ সেই মেয়েটা যে নয় সেটা ভেবেই আরসের মুখে হাসি ফুটল। মৌ আর মৌয়ের মতন দেখতে মেয়ে দুটি দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। দুজনেই যেন চমকে গেল। কিভাবে সম্ভব হুবহু দুটো মানুষের মিল হওয়া? দুজন দুজনের দিকে একভাবে তাকিয়ে আছে। মৌ আরসের দিকে তাকিয়ে রইল। মৌয়ের ভঙ্গিমা এমন ছিল যে সে সত্যিই আশ্চর্য হয়েছে। মৌ মেয়েটিকে বলে, কে তুমি? তুমি হুবহু আমার মতন দেখতে হলে কিভাবে? যমজ ছাড়া তো এমন হওয়া সম্ভব নয়। মেয়েটি ওড়না দিয়ে মুখ ঢেকে বলে, খদ্দের ছাড়া কারোর সাথে কথা বলি না আমি, আপনার কোনো কথার উত্তর দেওয়া সম্ভব না। আমার টাকাটা পেলে আমি চলে যাব। আগে বলো তুমি কে, বাসা কোথায় তোমার? আমি সত্যি অবাক হচ্ছি তোমাকে দেখে। তুমি কি অবাক হচ্ছ না তোমার মতন একটা হুবহু মেয়ে দেখে? কিছুটা হয়েছি, তবে আমার দুনিয়ার কোনো কিছুর প্রতি অতটা আগ্রহ নেই, তাই এসব অবাক করা কোনো কিছুই আমার মাঝে অনুভূতি জাগায় না। তোমার বাসা কোথায়? পতিতাদের নিজস্ব বাসা থাকে না, তারা রোজ কারোর না কারোর বাসায় থাকে। বলছি, আমাকে এখানে ভাড়া করে আনা হয়েছে আজ রাতের জন্য। আপনাদের খদ্দের কজন তাদের পাঠান। আমাকে কাজ শেষ করে মহল্লায় ফিরে যেতে হবে, সেখানে আবার খদ্দের আসবে, আর খদ্দের না থাকলে বলুন আমি চলে যাই। তোমার তো টাকা চাই তাই না? রোজ তো ছেলেদের সাথে সময় কাটিয়ে টাকা নাও, আজ না হয় আমার সাথে গল্প করলে। চিন্তা করো না, ডাবল টাকা দেব।
আমার ডবল টাকা চাই না, যা ঠিক করা হয়েছে তা দিলেই হবে। আচ্ছা, তোমার নাম কি? আরশি। আমার নাম আরশি। ও কি তোমার হাজবেন্ড? হ্যাঁ। অনেক ভালো মানুষ, তুমি অনেক ভাগ্যবতী। এবার আসি আমি। আমার পারিশ্রমিক লাগবে না, তুমি এভাবে যেতে পারো না, তোমার পরিচয় আমাকে দিতেই হবে। আপনার মতন আমি দেখতে, এটা কি আমার অপরাধ যার জন্য আমাকে ফোর্স করছেন? আমাকে যেতে দিন। তুমি আমার বোনের মতন, নিশ্চয়ই আমাদের কোনো কানেকশন আছেই, না হলে একরকম হলাম কিভাবে? প্লিজ আমায় বোন ডেকো না, তাহলে আমি উইক হয়ে যাব। আমায় যেতে দাও প্লিজ। তুমি কতদিন ধরে এ পেশায় আছো? ছোটবেলা থেকে। কতটুকু বয়স? এই ধরো 7 বছর বয়স থেকে। কষ্ট পেতে না এ পেশার জন্য? হ্যাঁ, পেতাম, কিন্তু দেখার কোনো মানুষ নেই। অনেক বয়সী মানুষ এসে যখন অত্যাচার করত, খুব কাঁদতাম। তার হাত পা বেঁধে অত্যাচার করত। ধীরে ধীরে সব সহ্য হয়ে গিয়েছে আমার। তোমার মা বাবা কেউ নেই? হ্যাঁ, মা নিজেই এই পেশার, আর আমাকেও এই পেশায় নামিয়েছে। আচ্ছা, আপনারা থাকুন, আমি আসি। আরশি নামের মেয়েটা চলে গেল চোখ মুখ ঢেকে। খুব গম্ভীর টাইপের একটা মেয়ে। মৌ আরশের দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, আরশ, মেয়েটা চলে গেল। ওর কাছে আমার অনেক কিছু জানার আছে। মেয়েটা এভাবে যেতে পারে না। মেয়েটা কি, এটা আমি জানতে চাই। তুমি চিন্তা করো না, মেয়েটার ঠিকানা জেনেই এখানে টাকা দিয়ে এনেছিলাম। দেখছো আমি কেন তোমায় ভুল বুঝেছিলাম? মৌকে খুব সন্দিহান দেখে আরশ বলে, চলো তোমার বাবার বাসায় যাই। তোমার বাবাও হয়তো চিন্তায় আছেন। মৌ আর আরশ মৌদের বাড়িতে গেল। মৌ তার বাবাকে দেখেই জড়িয়ে ধরে বলে, বাবা, আমি তোমার খারাপ মেয়ে না বাবা, আমি কিছুই করিনি। আমার মতন হুবহু দেখতে একটা মেয়ে আছে বাবা। মৌয়ের বাবা আরশের দিকে তাকাতেই আরশ একটা অমায়িক হাসি দিয়ে বোঝালো, সব ঠিকঠাক আছে। মৌয়ের বাবা বলে, মা, জামাইকে নিয়ে ঘরে যাও। এমন সময় আরশের কিছু ফ্যামিলি ফটোর দিকে নজর যায়। আরশ দুইটা বাচ্চার ছবি দিকে তাকিয়ে বলে, ওই বাচ্চা দুটো কে? মৌয়ের বাবা বলে, আমার মেয়েরা, মৌ আর মৌসি। মৌসি ছোটবেলায় মারা যায়। ওরা দুজন যমজ ছিল। মেয়ে দুইটা আমার প্রাণ ছিল, কিন্তু মৌসিকে বাঁচাতে পারিনি আমরা। আমরা আগে এমন একটা জায়গায় থাকতাম, সেখানে একসময় খুব শেয়ালের উৎপাত হতো। মৌ আর মৌসি এক জায়গায় ঘুমিয়েছিল। সেখান থেকে মৌসিকে শেয়ালে টেনে নিয়ে গেছিল। তারপর আমরা মৌকে সেখান থেকে নিয়ে চলে আসি। আরশ বলে, মৌসির লাশ পেয়েছিলেন? না, পাইনি। আমার মনে হচ্ছে মৌয়ের মতন দেখতে মেয়েটাই আপনার মেয়ে। কোনো না কোনোভাবে ও বেঁচে গেছিল। মৌ বলে, মেয়েটা যে বলল ওর মা এই পেশাতে, তাই ও এই পেশায়। হয়তো সে জানেই না তার অতীতে কি ঘটেছিল। মৌয়ের বাবা বলে, আরশ, আমার মেয়ের মতন দেখতে কে সে? আমি তাকে দেখতে চাই, আমাকে নিয়ে চলো বাবা। আরশ বলে, চিন্তা করবেন না, পুলিশ নিয়ে যাব। আমার বন্ধু এসআই, আমি সব কিছু বলে রেখেছি। আমার আগেই সন্দেহ হয়েছিল কিছু একটা গড়বড় আছে। মৌয়ের বাবা বলে, কিভাবে প্রমাণ করব সত্য আর মিথ্যা, কি আসল কি নকল? আরশ বলে, আপনি চিন্তা করবেন না, এখন ডিএনএ টেস্টের ব্যবস্থা আছে, খুব সহজেই প্রমাণ হয়ে যাবে সব। যমজ দুটো মেয়ের একটা নিখোঁজ হওয়াতে দীর্ঘদিন মানসিক যন্ত্রণায় ছটফট করছেন মৌয়ের বাবা। সে জানে ছোটবেলায় তার মেয়ে মারা গিয়েছে। এতগুলো বছর পরে তার মেয়ের মতন আরেকটি মেয়ে পাওয়া গেছে শুনে অস্থিরতা বেরিয়ে চলেছে মৌয়ের বাবার। সারাটা রাত ঘুম হয়নি তার। পরের দিন আরশ খুব ভোরে মৌয়ের বাবাকে আর মৌকে রেডি হতে নিয়ে বলল, কারণ আরশ সব রকম খোঁজ খবর নিয়ে বেরিয়েছেন। নির্জন পাহাড়ি এলাকায় চিকন সরু রাস্তা দিয়ে হেঁটে চলেছে মৌ, আরশ, মৌয়ের বাবা আর পুলিশ অফিসার। এই নির্জন এলাকায় কোনো মানুষ কিভাবে থাকতে পারে? ওইদিকে তেমন কোনো মানুষের বাড়ি নেই। দূরে হলুদ কালারের একটা দোতলা বিল্ডিং দেখা যাচ্ছে। ঠিকানা অনুযায়ী ওই বাড়িটাই সেই বাড়ি। মৌ আরশ বাড়িতে প্রবেশ করি শুনতে পাই করুণ কান্নার সুর। ভিতরে একটি মেয়ে কাঁদতে কাঁদতে বলছে, কেমন মা তুমি? নিজের মেয়েকে এমন একটা বাজে রাস্তায় নামিয়ে দিয়েছো। আমার এসব ভালো লাগে না মা, আমি মুক্তি চাই। কেন আমার মুখটাকে মানুষকে দেখলে লুকিয়ে রাখতে হয়? কেন মানুষ আমাকে দেখলে দেহের ভোগের বস্তু মনে করে? আমার এই শরীরটা শুকনো খাবে না মা। ছি, ঘেন্না লাগে আমার নিজের প্রতি। রোজ রাতে পুরুষ পাল্টাতে হয় আমাকে। আমার এই জীবনটা আমি আর চাইছি না মা। আমার জীবনে আমি একটা রঙিন বসন্ত চাই। এই রংহীন জীবনটা আমার আর ভালো লাগে না। আমাকে তুমি মুক্তি দাও মা। এত টাকার প্রয়োজন কেন মা তোমার? আমাকে তো লেখাপড়া করালে আমি চাকরি করেও টাকা উপার্জন করতে পারতাম। কেউ একজন ঠাস শব্দে চড় মেরে বলল, চাকরি করে ঠিক কত টাকা পেতিস তুই? এখানে একটা ভালো কাস্টমার লাখ টাকাও দেয়।
চাকরি করে মাসে 15 থেকে 20 হাজার টাকা, তার বেশি তো পেতিস না। খুব বুলি ফুটেছে না তোর? কেমন মা তুমি? মানুষের মা নিজের সন্তানের সম্মান রক্ষা করে, আর তুমি আমাকে মানুষের কাছে ঠেলে দাও। বাইরে থেকে আরস কলিং বেল চাপলো। কলিং বেল চাপতেই দরজা খুলে দিল এক ভদ্র মহিলা। মৌয়ের বাবা বলে উঠল, এ কি আতিয়া, তুমি? আরস, মৌ, অফিসার সবাই একসাথে অবাক হয়ে গেল। মৌয়ের বাবা এই মহিলাকে কিভাবে চেনে? মহিলাটি উত্তেজিত হয়ে বলল, কিসের আতিয়া? কে আতিয়া? কি সব ভুলভাল বকছেন শুনি? বলেই দরজা লাগাতে গেলে আরস দরজা খুব জোরে ধাক্কা দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলো। সাথে মৌয়ের বাবা অফিসারও প্রবেশ করলো। মৌয়ের বাবা রায়হান আহমেদ চমকে যায় আরশিকে দেখে। রায়হান আহমেদ আতিয়াকে দেখে বলল, আতিয়া, তুমি আমাকে চিনছো না? আমি আপনাকে কিভাবে চিনব? কারা আপনারা? এভাবে আমার বাড়িতে কেন প্রবেশ করছেন? আতিয়া, তুমি আমাকে না চেনার ভান করছো কেন? তুমি আমাকে চিনছো না? আজব। হঠাৎ রায়হান আহমেদের চোখ আরশির দিকে যায়। রায়হান আহমেদ হাত পা কাঁপছে। এটা কিভাবে সম্ভব? হুবহু তার মেয়ের মতন দেখতে। একটা মেয়ে হুবহু তার মেয়ের মতন দেখতে। রায়হান আহমেদের চোখ ছলছল করছে। এটাই তাহলে তার মৌসি? আরশি নামের মেয়েটির চোখ মুখ ছলছল করছে পানিতে। আতিয়া নামের মহিলাটি বলে, আরশি, ঘরের মাঝে যাও এখান থেকে। আরশি ঘরের ভিতর প্রবেশ করতে গেলে পুলিশ অফিসার বলেন, দাঁড়ান ম্যাডাম, আপনার আইডেন্টিটি পরীক্ষা করতে হবে। আপনার নামে একটা জিডি রয়েছে। আপনার কিছু স্যাম্পল নেব। আমার সাথে ডাক্তার এসছে। পরীক্ষার রেজাল্ট আসা পর্যন্ত আপনি আমাদের হেফাজতে থাকবেন। আতিয়া নামের মহিলাটি বলে, আপনারা কোন সাহসে আমার বাড়িতে এসে আমার মেয়েকে মানসিক চাপ দিচ্ছেন? কিসের আইডেন্টিটি চেক? অফিসার বলে, মিস্টার রায়হানের সন্দেহ মিস আরশি তার হারিয়ে যাওয়া মেয়ে। রায়হান আহমেদ বলেন, আতিয়া, তুমি আমাকে চিনছো না? এত বড় মিথ্যা কথা বলতে পারলে? না, আমি আপনাকে চিনছি না। কে আপনি? রায়হান বলে, তুমি আমার বাসায় 1 বছর কাজ করলে, আজ আমাকেই চিনছো না? আর তোমার সাথে মেয়েটিকে সত্য করে বলো। তাছাড়া সেদিন তুমি তো বলেছিলে শেয়ালে আমার মেয়েকে টেনে নিয়ে গেছে। তুমি চেষ্টা করেও বাঁচাতে পারোনি। আমরা চলে আসার পর তুমি থেকে গিয়েছিলে, আর আজ এতদিন বাদে তোমাকে দেখছি। আরশ বলে, বাবা, এবার আমি বুঝতে পারছি এই মহিলার মাঝে সব ঝামেলা আছে। এই মহিলাকে ধরলেই সব কিছু পাওয়া যাবে। আতিয়া বলে, আপনারা কি করছেন? এগুলো অনেক বড় অন্যায়। অফিসার বলে, ন্যায় আর অন্যায়ের প্রমাণ হয়ে যাবে, সেটা আপনার দায়িত্ব নয়। মৌয়ের মতন হুবহু দেখতে মেয়েটি বলে, আমি আর পারছি না, আমাকে বাঁচান প্লিজ। আমি আর নিতে পারছি না। এই জীবনটা আমাকে কষ্ট ছাড়া আর কিছুই দেয়নি। আমি তো পতিতা হতে চাইনি। আমাকে কেন আমার মা পতিতা বানালো? রায়হান আহমেদ বলে, মা মৌসি, তুই আমার মেয়ে। আমি তোকে নিয়ে যাব এই খারাপ পরিবেশ থেকে। আমিও ভাবতে পারিনি আবার তোকে ফিরে পাবো। ও তোর মা নয়, তুই আমাদের মেয়ে। আরশি বলে, দেখুন, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমি কিভাবে আপনাদের মতন ভালো মানুষের মেয়ে হব? অফিসার বলে, ভুল আর ঠিক আমরা বুঝবো মিস আরশি অর মৌসি। আপনাকে ডিপ্রেসড লাগছে। আপনি প্লিজ মাথা ঠান্ডা করুন। 3 দিন বাদে ডিএনএ টেস্টের রেজাল্ট আসে। রায়হান আহমেদের সাথে ম্যাচ করে। আতিয়াকে রিমান্ডে নিলে স্বীকার করে সে ইচ্ছে করেই এমন করেছে। সে একটা টিমের সাথে জড়িত। মেয়েদের কেনাবেচা করে এসব কাজে লাগিয়ে দেয়। মৌসিকে ইচ্ছাকৃতভাবে চুরি করে খুব কম বয়স থেকে এই পেশায় দেওয়া হয়েছে। মৌসি আতিয়ার গালে একটা থাপ্পড় মেরে বলে, কেন আমার জীবনটা এভাবে নষ্ট করলে? আমার এত সুন্দর একটা ফ্যামিলি থাকতে পতিতালয়ে এনে রেখেছিলে। কি দোষ ছিল আমার? আজ আমারও মৌয়ের মতন একটা সুন্দর জীবন হতো। মৌসির হাত ধরে বলে, বোন, আমার থেকে ভালো জীবন তোর হবে। বলে মৌসিকে জড়িয়ে ধরে ভীষণ কান্নায় ভেঙে পড়ে। এতদিন পরে মেয়েকে ফিরে পেয়ে মৌয়ের বাবাও কান্নায় ভেঙে পড়ে। রায়হান সাহেব মেয়েকে বলে, মা, আমরা তোর সাথে আছি। তোর জীবনে আমরা সুখ শান্তি ফিরিয়ে দেব। তুই আমার বুকে থাকবি আজীবন। বেশ কয়েকদিন ধরে রায়হান আহমেদের ফ্যামিলিতে ঝামেলা লেগেছিল। সব ঝামেলা মিটে যাওয়ার পরে রায়হান আহমেদের ফ্যামিলিটা পূর্ণতা পেল। বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে আছে মৌসি। মনটা ভীষণ খারাপ। খারাপ অতীত বারবার মনে পড়ছে তার। মৌসি ব্যালকনিতে দাঁড়িয়ে দেখে মৌ আর আরশ খুনসুটিতে মেতে আছে। দেখে মৌসির ঠোঁটের কোণে এক পশলা হাসি এলো। মৌসি ভাবছে, জীবনের নির্দিষ্ট একটা মানুষ থাকলে বোধহয় এতটাই ভালো লাগে। একটা মানুষ থাকলে জীবনটা গোছানো থাকে। একটা পরিবার থাকাটা এত আনন্দের আগে জানা ছিল না মৌসির। এর আগে কখনো তার কাছে আকাশটা এত বেশি সুন্দর লাগেনি।
হঠাৎ পিছন থেকে কেউ ডাক দিল, মিস সঞ্জি আহমেদ মৌসি। হ্যালো ডিয়ার। মৌসি অবাক হয়ে পিছনে তাকিয়ে দেখে অফিসার আহিন দাঁড়িয়ে আছে, একগুচ্ছ ফুলের তোড়া নিয়ে। মৌসি সেদিন এই অফিসারকে ভালোভাবে খেয়াল করেনি। স্লিম ফিগার, গায়ের গড়ন পাতলা, লম্বা ফর্সা, বেশ সুন্দর দেখতে। অফিসার আহিন মৌসির কাছে গিয়ে ফুলের তোড়াটা এগিয়ে দিয়ে বলে, এটা আপনার জন্য। কি হলো, এই অধমের ছোট উপহার গ্রহণ করতে কি খারাপ লাগছে আপনার? আমাকে ফুল দিচ্ছেন কেন? আমি এর যোগ্য নই আপনার সাথে বন্ধুত্ব করার জন্য। আমি কি আপনার বন্ধু হতে পারি? আর নিজেই আস্ত ফুল হয়ে বলছেন ফুলের যোগ্য না আপনি। আহিন মৌসির দিকে তাকিয়ে বন্ধুত্বের হাত বাড়ালে মৌসি অবাক হয়ে যায়। তার মতন মেয়ের সাথে কেউ বন্ধুত্ব করবে? অবাক হয়ে প্রশ্ন করে, আপনি আমার গোটা জীবনের সব ইতিহাস জেনে আমার সাথে বন্ধুত্ব করতে চাইছেন মিস্টার আহিন? এটা নিছকই হাস্যকর ব্যাপার। করুণা করছেন আমার ওপর, সহানুভূতিশীল হচ্ছেন আমার প্রতি, তাই না? আমার কারোর বন্ধুত্ব চাই না আহিন সাহেব। আমি একাই ভালো আছি। এই অপবিত্র মানুষদের সাথে কাউকে জড়াতে চাই না আমি। মিস মৌসি, আপনি ভুলে যাচ্ছেন গতকালকের আপনি আর আজকের আপনি এক না। আরশিরা মৌসির মাঝে অনেক তফাৎ। আরশি ছিল মৌসির ছায়া, মৌসির ওপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া একটি চরিত্র মাত্র। আরশি একটা মহল্লার মেয়ে, আর মৌসির একটা পরিবার আছে, একটা ভালো পরিবেশের মেয়ে মৌসি। আহিনের কাছে মনে হচ্ছে মৌসি এক রঙিন বসন্ত। সে যে কারোর জীবনকে রাঙিয়ে তুলতে পারবে। মৌসি মানেই এক বসন্তের ছায়া। মিস্টার আহিন, আমার জীবনে ঘন কালো গাঢ় অন্ধকার। সেখানে কারোর বন্ধুত্বের মূল্য আমি দিতে পারবো না, কারণ আমার কালো অতীত বারবার আমাকে মনে করিয়ে দেয় আমি কি ছিলাম, কোথায় ছিলাম। আমি ভুলতে পারছি না আমার জীবনে এক খারাপ অতীত আছে। জীবনে অনেক কিছুই ঘটে, কিন্তু সেটার পেছনে ফেলে চলে আসতে হয়। আমিও একজনকে ভালোবাসতাম। মেয়েটা আমাকে রেখে অন্যত্র রিলেশনের সাথে শারীরিক সম্পর্ক করত। ওই ধরনের মেয়েরাই প্রকৃতপক্ষের পতিতা। সেখানে আপনি তো বাধ্য হয়েছিলেন। ভালোবাসা নিয়ে আমি কিছুই বুঝি না আহিন সাহেব, কারণ কেউ আমাকে কখনো ভালোই বাসেনি। আর ভালোবাসা কেমন হয় সেটাও বুঝি না আমি। আপনি ভালোবাসা বুঝবেন মিস মৌসি, খুব শীঘ্রই বুঝবেন। আপনাকে রঙিন জীবনের শুভেচ্ছা রইল। প্লিজ এইবার ফুলটা গ্রহণ করুন। মৌসি ফুলটা হাতে নিয়ে ঘ্রাণ নিচ্ছিল, মন ভরে ফুলের সুগন্ধি নিচ্ছিল। এমন সময় মৌ খাবার এনে মৌসির গালে খাবার তুলে দিতে দিতে বলে, বোন, তোর সব বাজে অতীত বাদ দে। দেখ না, আমরা আছি তো। আমরাই তোর প্রকৃতপক্ষের ভালোবাসার মানুষ। খাবারটা দ্রুত খেয়ে নে। আমি আছি, বাবা আছে, তোর আর কি চাই বল? বোন আমার, এখন থেকে অনেক ভালো থাকবো, সুখে থাকবো। মৌসি মৌকে বলে, জানো, এই বাড়িতে আসার পর আমি যতটা আদর ভালোবাসা পাচ্ছি, গোটা জীবনে আমি তা পাইনি। ভালোবাসার মানুষরা এমনই হয়, তাই না? রায়হান সাহেব এসে মৌসির কপালে চুমু দিয়ে বলে, হ্যাঁ মা, ভালোবাসার মানুষ এমনই হয়। আমরা যা কিছু তা সব দিয়ে তোদের ভালো রাখবো আমি। তুই হারিয়ে যাওয়ার পর এক পাশ খালি ছিল আমার, আজ যেন মন ভরে শ্বাস নিচ্ছি। রোজ একটু একটু করে আহিনের সাথে মৌসির কথা হতো। কথা বলতে বলতে একটা সময় তাদের মাঝে গাঢ় বন্ধুত্বের সৃষ্টি হয়। আহিন পুরো টাইম দিত মৌসিকে। মৌসির পুরো জীবনটা রঙিন করে দিল আহিন। আহিনের কেয়ার আর যত্নে মৌসি ভুলে গিয়েছিল তার অতীত। 6 মাস কেটে গেছে। এই 6 মাসে আরশ, আহিন আর মৌয়ের বাবার চেষ্টায় মৌসি আজ বেশ সুস্থ স্বাভাবিক। আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিয়েছে তার পরিবারে। বিছানায় বসে ফোনে হাত নিয়ে ছটপট করছে মৌসি। তার এখন আহিনকে ফোন দিতে ইচ্ছে করছে, কিন্তু কিভাবে ফোন দেবে? আহিন বা কি ভাববে? 7-5 ভাবতে ভাবতে নাম্বার ডায়াল কলে দিয়ে বসে আছে মৌসি। এমন সময় আরশ এসে বলে, কাকে মিস করছে আমার একমাত্র শালিকা? আপনাকে জিজু, শুধুই আপনাকে। হ্যাঁ, তাই তো ডায়াল কলে আহিন বাবুর নাম্বার দেখছি। এরই মাঝে মৌ এসে বলে, কে কাকে মিস করছে শুনি? আপনার বোন তার হবু জামাইকে মিস করছে বউ। আবার বউ ডাকছেন? বউকে কে কেউ চাচি বলে ডাকে নাকি? আপনার খবর আছে আরশ। হ্যাঁ, তা তো থাকবেই। এতদিনে একটু ভালোবাসতে পারলে না, আর খবর। মৌসি হেসে দিয়ে বলে, নাও ইটস রোম্যান্স টাইপ আপু অ্যান্ড জিজুর। আমি এখন যাই। মৌ আরশকে বিছানায় ধাক্কা মেরে বলে, কিসের ভালোবাসা শুনি? এত ভালোবাসা দিচ্ছি তাও মন ভরছে না, তাই না? আরশ মৌয়ের হাত ধরে টেনে বিছানায় শুয়ে দিয়ে বলে, না ম্যাডাম, ভালোবাসাতে মন ভরে না। মন ভরানোটা এত সহজ না। আমায় ভালোবাসেন আরশ আপনি? তুমি কি এখনো এটা বোঝো না মৌ? তুমি আমার জীবনে না আসলে অনেক কিছুই বুঝতাম না আমি। আমার জীবন পূর্ণতা পেয়েছে শুধুই তোমার জন্য।
মৌ আরসের বুকে মাথা রেখে বলে, পৃথিবীর সব শান্তি আপনার এই বুকটাতেই আছে। এভাবেই বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। মৌ আরসের সম্পর্ক ধীরে ধীরে আরও গভীর হতে শুরু করলো। আহিন রায়হান সাহেবের কাছে বিয়ের প্রস্তাব পাঠালো। এই প্রস্তাবে রায়হান সাহেব ভীষণ খুশি। মৌসির জীবন নতুন আলোতে ভরে উঠল। আহিন আর মৌসি একদিন সন্ধ্যায় তাদের বিয়ের শপিংয়ে বের হলো। দুজনে রিকশায় চুপি চুপি বসে আছে। আহিন মৌসির হাতটা শক্তভাবে চেপে ধরে বলল, মৌসি, ভালোবাসি তোমায়। হেই, আমাকে কি মন থেকে ভালোবাসতে পারবে? মৌসি বলে, তুমি তো জানোই আমার জীবনের সব। আমার ভালোবাসা কি তৃপ্তি দেবে তোমায় আহিন? মৌসি, তোমার দেহের প্রতি আমার কোনো টান বা আকর্ষণ নেই। আমি চাইছি একটা ভেঙে যাওয়া মানুষ, যাকে ভালোবাসলে সে সবটা দিয়ে আগলে রাখবে আমায়। বলো, আমায় কি আগলে রাখবে তুমি? আহিনের কাঁধে মাথা দিয়ে শান্তির নিঃশ্বাস নিল মৌসি। ভালোবাসি আহিন, তোমায় ভীষণ ভালোবাসি। এই, আমাকে শক্তভাবে জড়িয়ে রেখো, আর ভাঙতে দিও না আমায়। আহিন মৌসির মাথায় একটা চুমু দিয়ে বলে, আগলে রাখবো তোমায় ভালোবেসে। ঘরোয়াভাবে বিয়েটা হয়ে গেল আহিন আর মৌসির। বিয়ের পর আহিন আর মৌসির জীবনটা অনেক সুখের হলো। আরস আর মৌ অনেক সুখে আছে। বিয়ের 2 মাস পরে গুড নিউজ এলো, মৌসি মা হতে চলেছে। খবর পেয়ে সবাইকে যেমন আনন্দিত তেমনই একটু ভাবালো। আরস বলল, আহিন, এত দ্রুত বেবি, মৌসিকে একটু টাইম দিলে হতো না? আহিন বলল, আরস, আমি চাইতাম না এক্ষুনি বেবি নিতে, কিন্তু একটা বেবি হলে মৌসি আরও বেশি খুশি থাকবে। বেবি নিয়ে সময় কাটাবে, ও অনেক কিছুই ভুলে যাবে। মৌসির কথা ভেবেই আমার আগানো। আমি মৌসির সম্পূর্ণ অতীত ভুলিয়ে দিতে চাই, ও জীবনে রঙিন বসন্ত এনে দিতে চাই। কি ভয়ঙ্কর একটা জীবন ছিল মৌসির, ভেবেই কষ্ট লাগে। আরস আহিনকে বলল, তোমার মতন ভালোবাসার মানুষ এখনকার যুগে পাওয়া যাবে না। আমি তোমার নখেরও যোগ্য না। তোমার কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। আমি একদিন মৌকে ভীষণ অপমান করেছিলাম পতিতা বলে। যদি প্রভু নাও তো ও পতিতা নয়, আমি ওকে মেনে নিতে পারতাম না। আর তুমি সবটা জেনেও মৌসিকে কতটা ভালোবাসো। ভালোবাসার দুনিয়ায় তুমি মহৎ আহিন। 10 মাস পর মৌসির বেবি ডেলিভারি হলো। যমজ 2টা মেয়ে হলো। মৌসি আর মৌয়ের মতোই সুন্দর হয়েছে দেখতে। মৌ বেবি দুটোকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, পুচকু 2টা, আমি তোদের বড় আম্মা। আমি কখনো আমায় আন্টি বলে ডাকতেই দেব না। আমাকে আম্মাই ডাকবি তোরা। 2টা বেবি নিয়েই মৌসি আর মৌয়ের দিন কেটে যায়। আরস আহিন যেন ওদের 2টা বাবা। মৌসি ভুলেই গিয়েছে ওর অতীত বাচ্চাদের সাথে সময় কাটাতে কাটাতে। বেবিদের বয়স 2 বছর হলে মৌয়েরও একটা ছেলে হলো। ওদের এই 3টে ছেলে মেয়ে নিয়েই জীবন বসন্তের মতোই রঙিন আর সুন্দর হয়ে উঠল। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।